সালাম ভাই, আপনি কি এই লেখাগুলোর অর্থ বুঝতে পারছেন? এগুলো তো কোনো চেনা ভাষা নয়। এত বছর ধরে এই মাটির নিচে এগুলো কিভাবে অক্ষত আছে সেটাই আমি ভাবছি। শ্যামলপুর গ্রামের পাশে এক পরিত্যক্ত পাহাড়ি এলাকা, যেখানে বছরের পর বছর ধরে কেউ পা রাখার সাহস করেনি। লোকমুখে প্রচলিত সেই পাহাড়ের গভীরে মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল সোনার পাহাড়। লোভী মানুষেরা সেখানে গিয়ে আর কোনোদিন ফিরে আসেনি। সকালে 5 জন এসে দাঁড়ায় সেই বিশাল অন্ধকার পাহাড়ের গুহার মুখে। চারপাশটা কেমন যেন থমথমে, শুধু ভেতরে ঠান্ডা বাতাস এসে গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ রাহাত, এটাই সেই নিষিদ্ধ সুড়ঙ্গ। আজ থেকে প্রায় 30 বছর আগে এই খনিটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার খুব ভয় করছে ভাইয়া, চারপাশটা এত অন্ধকার কেন? মনে হচ্ছে ভেতরের অন্ধকারটা আমাদের গিলে খেতে আসছে। ভয় পাবি না মায়া, আমরা তো সবাই একসাথে আছি। তাছাড়া আমাদের সাথে সালাম দাদু আছেন, যিনি এই খনির রন্ধ্রে রন্ধ্রে চেনেন। সালাম দাদু, আপনি তো এখানে কাজ করছেন। আসলে কি মাটির নিচে সোনার পাহাড় বলে কিছু আছে নাকি, নাকি সব বানোয়াট গল্প? গল্প হলে কি আর এই বুড়ো বয়সে নিজের জীবন বাজি রেখে তোমাদের সাথে আসতাম নাকি? নিজের চোখে দেখেছি সেই সোনার আভা, কিন্তু তার পাহারা দিচ্ছে এক আদিম অন্ধকার। অনেক কথা হয়েছে, এবার মশালগুলো জেলে নাও জামিল, আমাদের অনেক দূর পথ হাঁটতে হবে। ভাইয়া, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। ভেতরের বাতাসটা কেমন যেন ভারী, আর গন্ধটা খুব অদ্ভুত। কোনো চিন্তা করিস না মায়া, আমি তো আছি। কুদ্দুস চাচা, আপনি সামনে গিয়ে যান, আমরা আপনার পিছু আসছি, পিছু পিছু আসছি আমরা। সাবধানে, পায়ের নিচে খেয়াল রেখো। সুড়ঙ্গের মেঝেতে অনেক জায়গায় গভীর গর্ত আছে। একটা ভুল পদক্ষেপ আর সোজা পাতালপুরি, একেবারে সোজা পাতালপুরি। সালাম ঠিক বলেছে, সবাই সারিবদ্ধভাবে চলো, কেউ কারো হাত ছাড়বে না। এই অন্ধকার বড় মায়াবী। সুড়ঙ্গের ভেতরের প্রাচীর পাথরগুলো অদ্ভুত আকার ধারণ করে। 5 জোড়া পায়ের শব্দে নিস্তব্ধ সুড়ঙ্গটা কেঁপে ওঠে, আর তারা ধীরে ধীরে হারিয়ে যায় মাটির গভীর অন্ধকারে। চাচা, ম্যাপটা একটু ভালো করে দেখুন তো, আমরা ঠিক কোন দিকে যাচ্ছি? রাস্তাটা তো শুধু নিচেই নেমে যাচ্ছে। মানচিত্র অনুযায়ী আমাদের সোজা গিয়ে একটা ট্রিপল রাস্তার মোড় পার হতে হবে। কিন্তু সালাম ভাই, রাস্তাটা এত ভাঙা কেন? বিকল্প পথ? সেটা আবার কোথায়? এখানে তো শুধু পাথরের দেয়াল ছাড়ার কিচ্ছু দেখছি না। ভাইয়া, ওই দেখো, ডান দিকের দেওয়ালে একটা অদ্ভুত চিহ্ন আঁকা। ওটা কিসের চিহ্ন? ওটাই সেই চিহ্ন। মায়া খুব ভালো জিনিস লক্ষ্য করেছে। ওটা হলো খনি শ্রমিকদের দেওয়া গুপ্ত পথের সংকেত। সাবাস মায়া, তোর চোখ তো বেশ তীক্ষ্ণ। চাচা, তাহলে আমরা এই চিহ্নের দেওয়ালটা ধরে এগোবো? হ্যাঁ, তবে এই পথটা খুব সংকীর্ণ, আমাদের প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হতে পারে। সবাই তৈরি তো? আমি পিছিয়ে যাওয়ার জন্য আসিনি চাচা, আপনি পথ দেখান, আমরা আপনার পেছনে আসছি, আপনি পথ দেখান। কিন্তু ভাইয়া, ভেতরের অক্সিজেন কি কমে যাচ্ছে? আমার কেমন যেন দম আটকে আসছে। বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করো মায়া, আস্তে আস্তে শ্বাস নাও। এই পথে বাতাস কম, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। সংকীর্ণ পথটি পার হতে তারা এসে পৌঁছায় এক বিশাল খোলা জায়গায়। চারিদিকে বড় বড় পাথরের স্তম্ভ, আর দূর থেকে ভেসে আসছে কোনো এক তীব্র জলস্রোতের গর্জন। বাপ রে, মাটির নিচে এত বড় একটা জায়গা থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। মশালটা একটু উপরে ধরতো রাহাত, চারপাশটা ভালো করে দেখি। জামিল, ওই দেখো, ছাদ থেকে ধারালো পাথরের টুকরো ঝুলে আছে। ওগুলো তো মনে হচ্ছে যে কোনো সময় আমাদের ওপর ভেঙে পড়তে পারে। ওগুলোকে স্ট্যালাকটাইট বলে রাহাত। ওগুলো খুব বিপজ্জনক,
জোরে শব্দ করলে বা ধাক্কা লাগলে মাথায় ভেঙে পড়তে পারে। সবাই সাবধানে কথা বলো, কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না এখানে। চাচা, ওই দূরে কিসের শব্দ হচ্ছে? দূরে নদী বয়ে যাচ্ছে মাটির নিচ দিয়ে। শব্দটা শুনে বুকটা কেমন ধড়ফড় করছে আমার। ওটা মাটির নিচের এক অন্ধ নদী। সোনার পাহাড়ে পৌঁছাতে হলে আমাদের এই নদীটা পার হতে হবে, যার উপর একটা পুরনো কাঠের পোল আছে। নদীটার স্রোত যেমন তীব্র, গভীরতাও তেমনি অতল। কাঠের পোল? এত বছর পর কি সেই পোলটা আস্ত আছে দাদু? ভেঙে পড়ে যায়নি তো? যদি ওটা ভেঙে গিয়ে থাকে তবে আমরা ওপারে যাব কিভাবে? চলো এগিয়ে গিয়ে দেখি। সালাম ভাই, আমি সামনে গিয়ে অবস্থাটা পরীক্ষা করছি। তোমরা সবাই এখানে শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করো। চাচা, একা যাবেন না, আমি আসছি আপনার সাথে। জামিল, তুই মায়াকে আগলে রাখ। আমরা একটু সামনে গিয়ে দেখে আসছি পোলটা ঠিক আছে কিনা। ভাইয়া সাবধানে যেও, ওই জায়গাটা কেমন যেন কাঁপছে বলে মনে হচ্ছে আমার। তোমরা কিন্তু বেশি দূর যাবে না, আমার একা লাগছে। ভয় পেও না মায়া, এটা মাটির নিচের পানির স্রোতের কম্পন। ভয় পেও না, প্রকৃতির এক অদ্ভুত খেলা এটা। পাহাড়ের ভেতরের পাথরগুলো এই স্রোতের ধাক্কায় প্রতিনিয়ত কাঁপতে থাকে। রাহাত, দেখিস পায়ের নিচে যেন পাথর পিছলে না যায়। শ্যাওলা জমে আছে চারপাশের পাথরে। টর্চের আলোটা সবসময় তোদের পায়ের কাছেই রাখিস। সবাই থামো। পোলটা দেখা যাচ্ছে, কিন্তু এটার অবস্থা খুবই জরাজীর্ণ। কাঠগুলো প্রায় পচে গেছে। এর ওপর দিয়ে ওপারে যাওয়া মানে নিজের জীবনকে বাজি ধরা। তারা নদীর ওপরে জরাজীর্ণ সেতুটির দিকে তাকায়। নিচে গর্জন করতে থাকা অন্ধকার পানি আর ওপরে নড়বড়ে পোল তাদের সাহসের চরম পরীক্ষা নিতে প্রস্তুত। তীব্র বেগে বয়ে চলা অন্ধ নদীর ওপর ঝুলন্ত পোলটি পার হবার জন্য সবাই একে একে প্রস্তুত হয়। সামান্য একটা ভুল হলেই নিচে অপেক্ষারত মৃত্যু। আমি প্রথমে যাচ্ছি, আমার ওজন কম, আমি জানি কোথায় পা রাখতে হবে। তোমরা আমার পায়ের ছাপ অনুসরণ করো, কেমন? সাবধানে সালাম ভাই, কাঠ নড়লেই হাত বাড়িয়ে দেবেন। আমি এই পাশ থেকে ধরে আছি। মায়া, তুই আমার একদম পেছনে থাকবি। আমি যেখানে পা দেব তুই ঠিক সেখানেই পা দিবি। ঠিক আছে ভাইয়া, আমি চোখ বন্ধ করে তোমার উপর ভরসা করছি, কিন্তু পোলটা বড্ড দুলছে। ভয় পাবি না মায়া, আমি তো তোর পিছনেই আছি। কোনো সমস্যা হলে আমি ধরে ফেলবো। আমি পার হয়ে এসেছি। এবার কুদ্দুস, তুমি রাহাত আর মায়াকে নিয়ে এক এক করে এসো, কেমন? রাহাত, তুই আগে মায়াকে নিয়ে সাবধানে পা বাড়া। আমি তোদের ঠিক পেছনেই আছি। চলো মায়া, আলতো করে পা ফেলো। কাঠের মাঝখানটায় ভর দাও, একদম সাইডে যাবে না। ভাইয়া, একটা কাঠ ভেঙে পড়ে গেল নিচে। আমি আর চলতে পারছি না, আমার পা কাঁপছে। মায়া, আমার দিকে তাকাও। নিচে তাকাবে না একদম। আর মাত্র কয়েকটা কদম। হাতটা শক্ত করে ধরো আমার। জলদি কর রাহাত, পোলটার মাঝখানের দড়িটা ছিঁড়ে যাচ্ছে। তাড়াতাড়ি পার হতো না। সাবাস রাহাত, এই তো তোমরা চলে এসেছো। ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ার সবার মনে এক অজানা আতঙ্ক ভর করে, কিন্তু এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। একমাত্র পথ হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। ভেঙে পড়ো না জামিল। সালাম ভাই যখন সাথে আছেন, নিশ্চয়ই বের হওয়ার অন্য কোনো পথ আছে, ঠিক না সালাম ভাই? হ্যাঁ, খনির অপর প্রান্তে একটা বাতাস চলাচলের সুড়ঙ্গ আছে, যেটা সোজা পাহাড়ের চূড়ায় গিয়ে বের হয়েছে। আমাদের ওদিক দিয়েই বের হতে হবে, ওদিক দিয়েই বের হতে হবে। কিন্তু তার আগে আমাদের সেই সোনার পাহাড়টা দেখতেই হবে। এতদূর যখন এসেছি তখন খালি হাতে ফিরবো না। মায়া ভুল বলেনি রাহাত, তবে আমরা এখন সোনার পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। ওই দেখো,
সামনের দেয়ালে উজ্জ্বল পাথরের আভা দেখো। ওরে বাপরে, ওগুলো কি আসলেই সোনা? মশালের আলো লেগে কেমন ঝলমল করে উঠছে চারপাশটা। না জামিল, ওগুলো আসল সোনা নয়, ওগুলোকে বলা হয় বোকার সোনা বা পাইরাইট। আসল সোনা আরো গভীরে আছে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা সেই আসল সোনার সন্ধানে যাই। সালাম দাদু, পথ দেখান। সামনে একটা বিশাল দরজা আছে, যা পাথরের তৈরি। এটা খুলতে হলে একটা প্রাচীন ধাঁধা সমাধান করতে হবে। ধাঁধা? মাটির নিচে আবার কিসের ধাঁধা? এটা কি কোনো রাজপ্রাসাদ নাকি? পুরনো খনি মালিকেরা চোর ডাকাতের হাত থেকে সোনা রক্ষা করতে এই ব্যবস্থা করেছিল। চলো, দরজার কাছে গেলেই বুঝতে পারবে। চলো চলো। পাথরের দরজার সামনে দাঁড়িয়ে সবাই লিপিগুলো পড়ার চেষ্টা করছে। টিমটিমে আলোয় সেই প্রাচীন অক্ষরগুলো যেন এক রহস্যের জাল বুনছে। সালাম ভাই, আপনি কি এই লেখাগুলোর অর্থ বুঝতে পারছেন? এগুলো তো কোনো চেনা ভাষা নয়। এত বছর ধরে এই মাটির নিচে এগুলো কিভাবে অক্ষত আছে সেটাই আমি ভাবছি। এগুলো খনি শ্রমিকদের নিজস্ব কোড ভাষা। এখানে লেখা আছে, যা জলে কিন্তু পড়ে না, যা চলে কিন্তু পা নেই, তাকে মেলালেই খুলবে দ্বার। এই ধাঁধার আড়ালেই লুকিয়ে আছে ভেতরের সেই সূক্ষ্ম কক্ষে ঢোকার আসল চাবিকাঠি। ই আবার কেমন ধাঁধা? জলই কিন্তু পড়ে না, এটা কি জোনাকি পোকা? কিন্তু মাটির নিচে জোনাকি আসবে কোত্থেকে? আর পা ছাড়াও আবার কোন জিনিস চলতে পারে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না দাদু। না জামিল, জোনাকি নয়। মাটির নিচে যা জলে কিন্তু পড়ে না, সেটা কি ফসফরাস বা অন্য উজ্জ্বল পাথর? বিজ্ঞান বইতে পড়েছিলাম, কিন্তু খনিজ অন্ধকার গুহায় প্রাকৃতিকভাবেই আলোর মতো জলজল করে জ্বলে। আর যা চলে কিন্তু পা নেই, ওটা কি পানি হতে পারে না? এই যে অন্ধ নদীটা আমরা পার হয়ে এলাম, নদী তো সারাক্ষণ বয়ে চলে, অথচ তার আমাদের মতো কোনো পা নেই। চমৎকার মায়া, তুমি ঠিক ধরেছ। নদী অর্থাৎ পানি, আর জলে কিন্তু পড়ে না। সেটা হলো এই খনির ভেতরের বিশেষ এক ধরনের উজ্জ্বল খনিজ। তোমাদের মতো বুদ্ধিমান ছেলে মেয়ে সাথে না থাকলে আজ এই রহস্য ভেদ করা অসম্ভব হতো। তাহলে এই চাকা তিনটেতে এই চিহ্নগুলো মেলাতে হবে। সালাম ভাই, চাকাগুলো ঘোরান, জলদি করুন। আমার মনে হচ্ছে সুড়ঙ্গের ভেতরের বাতাসটা ক্রমশ ভারী হয়ে আসছে। প্রথম চাকাটায় আগুনের চিহ্ন, দ্বিতীয় চাকাটায় পানির চিহ্ন, আর তৃতীয় চাকাটায় বাতাসের চিহ্ন মেলাতে হবে। রাহাত, আমাকে একটু সাহায্য করো। চাকাগুলো বড্ড ভারী, কয়েক যুগ ধরে এক জায়গায় জং ধরে আটকে আছে। আবার একার শক্তিতে এটা নড়ানো যাবে না। হ্যাঁ দাদু, আমি জোরে ধাক্কা দিচ্ছি। জামিল, তুই আয়, একসাথে বল প্রয়োগ করি। দুইজনে মিলে একসাথে ধাক্কা দিলে চাকাটা অবশ্যই ঘুরবে। তুই ডান দিকটা ধর। এই তো আমি হাত লাগিয়েছি। 1 2 3, মারো টান। চাকাটা ঘুরছে। আর একটুখানি জোর লাগা রাহাত, পাথর ঘষার শব্দ শুনতে পাচ্ছি আমি। ভাইয়া, ভেতরের দিকটা কেমন যেন একটু ঘর ঘর শব্দ হচ্ছে। দরজা কি খুলছে? ভারী পাথরের চাকাগুলো মনে হচ্ছে ভেতরের কোনো শিকলকে টেনে তুলছে। সবাই একটু পিছিয়ে যাও, ভেতরের প্রাচীন মেকানিজম চালু হয়েছে, পাথর সরার শব্দ হচ্ছে। কোনো বিপদ হতে পারে, তাই দরজা থেকে অন্তত 5 হাত দূরত্ব বজায় রাখো সবাই। এক বিকট শব্দে বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে দুই পাশে সরে যায়, আর সেই দরজার ওপার থেকে বেরিয়ে আসে এক চোখ ধাঁধানো অপ্রাকৃতিক আলো, যা দেখে সবার চোখ চড়ক গাছ হয়ে যায়। উড়ি, আমি কি দেখছি? সত্যি সত্যি সোনার পাহাড়? আমি তো ভেবেছিলাম সব রূপকথা। অবিশ্বাস্য, এত সোনা একসাথে থাকতে পারে তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। চারপাশটা কেমন সোনালি আলোয় ভেসে যাচ্ছে। কিন্তু ভাইয়া, সোনাগুলোর উপরে ওটা কি?
কেমন যেন একটু কালো ধোঁয়া বা গ্যাসের মতো উঠছে চারপাশে। সবাই সাবধান, ওটাই হলো এই খনির আসল অভিশাপ। ওটা হলো বিষাক্ত মিথেন এবং সালফার গ্যাস, যা সোনার স্তূপের নিচে চাপা পড়ে আছে। সালাম ভাই ঠিক বলেছেন, কেউ সোনার গায়ে হাত দেবে না। হাত দিলেই বা পাথর নড়াচড়া করলেই ওই বিষাক্ত গ্যাস তীব্র বেগে বেরিয়ে আসবে। কিন্তু চাচা, এত সোনা চোখের সামনে দেখেও আমরা একটা টুকরো নেব না? একটুখানি নিলেই তো আমরা বড় লোক হয়ে যাব। লোভ করিস না জামিল, সালাম দাদু আগেই বলেছিল এই লোভের কারণেই মানুষ এখান থেকে ফিরতে পারে না। আমাদের বেঁচে ফেরাটাই এখন আসল। ভাইয়া, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। এই সোনালি আলোটা কেমন যেন মায়াবী, কিন্তু বাতাসটা খুব বিষাক্ত। জলদি করো সবাই, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। গ্যাসের মাত্রা বাড়ছে, না হলে এক মুহূর্তেই বিস্ফোরণ ঘটবে। জামিল, আমরা টর্চের আলো ব্যবহার করব। সালাম ভাই, বের হওয়ার সুড়ঙ্গটা কোন দিকে? সোনার মোহ ত্যাগ করে জীবনের তাগিদে 5 অভিযাত্রী সেই সোনালী গুহা ছেড়ে অন্ধকার সুড়ঙ্গের দিকে ছুটতে শুরু করে। পেছনে পড়ে রইল শতাব্দীর প্রাচীন মাটির নিচেই সোনার পাহাড়। বিষাক্ত গ্যাসের হাত থেকে বাঁচতে তারা তীব্র গতিতে উপরের সুড়ঙ্গ পথ ধরে ছুটতে থাকে। দূর থেকে পাহাড়ের ফাটল গলে আসা সূর্যের আলো তাদের বাঁচার আশা জাগিয়ে তোলে। ওই তো সামনে আলো দেখা যাচ্ছে, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভাইয়া, আমি আর দৌড়াতে পারছি না, কিন্তু এই আলোর মুখটা দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। জলদি মায়া, আর একটুখানি। আমরা বিষাক্ত গ্যাসটাকে পিছনে ফেলে এসেছি, আর অল্প কিছু দূর। এই তো, এটাই সেই সুড়ঙ্গের মুখ। প্রকৃতির আলো বাতাস আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা পেরেছি, আমরা সবাই একসাথে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছি। সোনার পাহাড়ের সোনা হয়তো পেলাম না, কিন্তু আজ যা অভিজ্ঞতা হলো তা কোটি টাকার চেয়েও দামি। আমার তো মনে হয় আমরা যে সবাই একসাথে সুস্থভাবে বেঁচে ফিরতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সোনা। একদম ঠিক বলেছিস দিদি ভাই। মাটির নিচের সম্পদ মাটির নিচেই থাক। মানুষের লোভের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। চলো এবার গ্রামের দিকে পা বাড়ানো যাক। আজ এক নতুন সকালের সূর্য আমাদের জন্য অপেক্ষা করছে। গ্রামে থাকলে বোঝা যায় প্রতিবেশী আর বন্ধুদের টান কত গভীর। এই দুর্যোগের রাতে করিম আর রুবেল না থাকলে আমরা বড় বিপদে পড়তাম। আবহাওয়াটা কি আজই এমন হতে হলো? বিয়ের পরেই প্রথম শ্বশুর বাড়িতে একা রাত কাটানো, আর রাহা তো অফিস থেকে এখনো ফেরেনি। ভাবি, দেখলে তো আকাশটা কেমন কালো হয়ে গেছে। আজ মনে হয় কালবৈশাখী ঝড় নেমে আসবে। আম্মা বলেছে সব জানলাগুলো ভালো করে আটকে দিতে। হ্যাঁ মিম, আমি দেখছি। তোমার ভাইয়াকে একটা ফোন দাও তো, এই সময় তো ওনার ফেরার কথা। অত ফোন করতে হবে না নীলা, রাহাত জানে ঝড় বৃষ্টির দিন, ও ঠিক সময় ফিরবে। তুমি বরং মিমকে নিয়ে ঘরের জানলাগুলো আটকাও, আর বারান্দার টবগুলো ভেতরে সরিয়ে রাখো। জি আম্মা, আমি এক্ষুনি করছি। সালেহা, আজ আবহাওয়াটা খুব খারাপ। নদীর ওপারের বাঁধ নিয়ে চিন্তায় আছি। করিমকে একবার ডাকতে হবে। এই ঝড়ে করিম আসবে কোথা থেকে? তার আগে দেখেন রাহাত ফিরল কিনা। ওর ফোনটাও বন্ধ বলছে। আব্বা, উনি কি রাস্তায় আটকে গেলেন? এই অন্ধকারে উনি কোথায় থাকবেন? ভয় পেও না মা, রাহাত বুদ্ধিমান ছেলে। রুবেলের দোকান তো স্টেশনের কাছে,
হয়তো ওখানে আশ্রয় নিয়েছে। হাবিব ভাই, সর্বনাশ হয়েছে। বড় আম গাছটা পরে আপনার গেট আটকে গেছে। আর শোনেন, রাহাত বাবাজিকে দেখলাম রুবেলের সাথে ব্রিজের কাছে আটকে আছে। ওদের বাইকটা নষ্ট হয়ে গেছে। চাচা, ওরা ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। রুবেল আছে সাথে, চিন্তা নেই। আমি কোড়াল নিয়ে আসছি গাছটা সরাতে। একা পারবো না, রুবেলকেও খবর দিয়েছি, ও পাশ দিয়ে হেঁটে আসছে। নীলা, যাও রান্নাঘরে গিয়ে চুলাটা জ্বালাও। ওরা ভিজতে ভিজতে আসবে। গরম পানি আর আদা চা তৈরি করে রাখো। মিম, তুই শুকনো তোয়ালে বের করে রাখ। চাচি, আপনার ছেলেকে সহি সালামতে নিয়ে আসলাম। ঝড়ে তো পুরো রাস্তা অন্ধকার, তার ওপর বাইকটা মাঝপথে ধোকা দিল। একদমই ভয় পেয়ে গিয়েছিলে তাই না? সরি, ফোনটা ভিজে বন্ধ হয়ে গিয়েছিল। একদমই। আপনি সুস্থভাবে ফিরেছেন, এটাই বড় কথা। তুই না থাকলে আজ ছেলেটা যে বিপদে পড়তো রে রুবেল। তোরা হাত মুখ ধুয়ে আয়, নীলা চা করছে। গ্রামে থাকলে বোঝা যায় প্রতিবেশী আর বন্ধুদের টান কত গভীর। এই দুর্যোগের রাতে করিম আর রুবেল না থাকলে আমরা বড় বিপদে পড়তাম। ও কথা বলবেন না হাবিব ভাই, পাড়া পড়শি তো একে অপরের জন্যই। আপনি যখন ডাক দিয়েছেন তখন কি আর ঘরে বসে থাকা যায়? আম্মা দেখেছো, আমাদের নতুন ভাবি তো ভাইয়াকে দেখে কান্না থামাতেই পারছিল না। আমি তো ভাবলাম আজ বুঝি নদী ভাসিয়ে দেবে। তুমি খুব দুষ্টু হয়েছো মিম, বড়দের সামনে এসব বলতে নেই। প্রথম ঝড় তো, তাই একটু ভয় পেয়েছে। শোনো নীলা, এই গ্রাম আর এই মানুষগুলো এখন তোমার আপন। এখানে কেউ একা নয়। বিপদে ভয় না পেয়ে একে অপরের হাত ধরে চলাই আমাদের জীবনের আসল রূপ। শ্বশুর বাড়ির প্রথম কালবৈশাখীটা বেশ জমেছে কিন্তু, কি বলো? একটু ভয়, একটু উৎকণ্ঠা, আর শেষে সবার সাথে গরম পিঠা। এসব কি আর শহরে পাওয়া যেত? একদম ঠিক বলেছিস রে রাহাত। এই যে ঝড়ের দিনে কাদার ভেতর দিয়ে তোকে টেনে নিয়ে আসলাম, এটাই তো আসল বন্ধুত্ব রে। হাবিব ভাই, মনে আছে সেই ৮০-র দশকের ঝড়ের কথা? সেবার তো বাতাসের চোটে আস্ত একটা চালা উড়ে গিয়ে বিলে পড়েছিল। মনে থাকবে না আবার? সেবার তো আমরা সবাই মিলে ওই বিলে নেমেছিলাম চালা উদ্ধার করতে। তখন তুমি আর আমি কত জওয়ান ছিলাম, মনে আছে? আব্বা, তখন কি আপনাদের ভয় করতো না? ভয় তো লাগতোই মা, কিন্তু ওই যে বললাম, গ্রামের মানুষের শক্তি হলো একতা। সবাই মিলে যখন এক হয় তখন বড় বড় বিপদও তুচ্ছ মনে হয়, তুচ্ছ। ভাবি, তুমি তো বললে না তোমার বাপের বাড়িতে এমন ঝড় হলে তোমরা কি করতে? আমাদের ওখানে অনেক আম গাছ ছিল। ঝড় থামলেই আমরা ভাই বোনেরা মিলে বালতি নিয়ে ছুটতাম আম কুড়োতে, আর কার আগে কে বেশি আম নিতে পারে। আর তাই নিয়েছিল কত কাড়াকাড়ি। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠেই আমরা আম কুড়াতে বেরোবো। আম্মা, কাল দুপুরে কিন্তু টক আম দিয়ে ডাল রান্না করতে হবে। আচ্ছা বাবা, তাই হবে। এখন অনেক রাত হলো। রুবেল আর করিম ভাই, আপনারা কি আজ এখানেই থেকে যাবেন? রাস্তা তো খুব খারাপ। না চাচি, এখন বৃষ্টি অনেকটা ধরে এসেছে, আমি আর করিম চাচা একসাথে চলে যেতে পারবো। কি অপূর্ব লাগছে চারপাশটা। কালকে সেই রুদ্রমূর্তি যেন কোথাও নেই। দেখলে তো প্রকৃতি কিভাবে নিজেকে বদলে ফেলে। ঝড়ের পরেই আসে
এমন শান্ত সকাল। ঠিক বলেছেন, কাল রাতে যে ভয়টা পাচ্ছিলাম সেটা এখন নেই। শ্বশুর বাড়িটাকে এখন আর পর মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই আমার নিজের ঘর। এটাই গ্রামের জাদু। এখানকার বাতাস আর মানুষের মন দুটোই খুব স্বচ্ছ। গরিব ভাই, ডালগুলো একপাশে স্তূপ করে রাখো, রোদ উঠলে শুকিয়ে যাবে, তখন জ্বালানি হিসেবে কাজে লাগবে। চলো ভাবি, বড় আমতলায় প্রচুর আম পড়েছে, রাহাত ভাইয়াও যাচ্ছি। চলো মিম, আজ আমরা সবাই মিলে আম কুড়োবো। ভাবি জলদি আসো, এই দেখো কত বড় বড় ফজলি আম পড়েছে, আমি একা কুড়িয়ে শেষ করতে পারছি না। এই তো আসছি মিম, সাবধানে থেকো, ঘাস এখনো ভেজা, পা পিছলে যেতে পারে। শুধু আম কুড়ালেই হবে না, এগুলো এখন হাল ছাড়িয়ে রোদে শুকাতে হবে। মা তো আমচুর বানানোর জন্য তৈরি হয়েই আছেন। আপনিও হাত লাগান না কেন, শুধু দাঁড়িয়ে দেখলে হবে নাকি? আমি বরং ডালপালাগুলো সরিয়ে দেই, তোমরা আরাম করে কাজ করো, কেমন? নীলা, ওখান থেকে কয়েকটা আম নিয়ে আসো তো, ডাল দিয়ে আম রান্না করব, আর সেই সাথে এই নতুন আমগুলোর টক চাটনি হবে। এক্ষুনি নিয়ে আসছি আম্মা। মিমার আমি মিলে অনেক আম কুড়িয়েছি, আর আমগুলো কিন্তু বেশ টক হবে মনে হচ্ছে। এই তো লক্ষ্মী মেয়ে। শোনো নীলা, সংসারে খুঁটিনাটি অনেক ঝামেলা আসবে, ঝড়ের মতো সব তছনছ করতে চাইবে, কিন্তু তুমি যদি শক্ত থাকো তবে সকালে সেই রোদের মতো শান্তি ফিরবে। আমি বুঝতে পেরেছি আম্মা, কালকের ভয়টা আজ আমার কাছে সাহস হয়ে দাঁড়িয়েছে। কই গো বৌমা, খাবার বারো, খুব খিদে পেয়েছে আজ। মাঠে কাজ করতে গিয়ে সব শক্তি শেষ। জি আব্বা, সব সাজিয়ে রেখেছি, আপনারা হাত মুখ ধুয়ে বসুন। আজ তো রাজকীয় আয়োজন দেখছি, ঝড়ের পরের এই খিচুড়ি আর আমের ডাল, এর চেয়ে বড় তৃপ্তি আর কিছুতেই নেই। কাকা, আমার ভাগ আছে তো, আমি কিন্তু গন্ধ শুকে ঠিক সময়ে হাজির হয়েছি। আয় বাবা রুবেল, তুই ছাড়া কি আর খাওয়া জমে? তোর জন্য আলাদা থালা সাজানো আছে। ভাইয়া, একটা গান গাও না, এমন দিনে গান না হলে কি জমে? আমি কি আর গাইতে পারি? বরং নীলাকেই বলো, ও নাকি বেশ ভালো গান জানে। হুমা, আমি আবার কবে গান গাইলাম? গাও ডাবা, আমরাও একটু শুনি। বাড়ির বউয়ের কণ্ঠে গান শুনলে ঘরটা আরো সুন্দর হবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মা, তোমার গলায় জাদু আছে। আমার মা, মানে তোমার দাদি শাশুড়িও ঠিক এই সুরেই গান গাইতেন। আজ কত বছর পর বাড়ির আঙিনায় এমন সুর শুনলাম, মনে হলো যেন বাড়িটা প্রাণ ফিরে পেল, প্রাণ ফিরে পেল। ঠিক বলেছ, গানের কড়িগুলো যেন মনের ভেতর গিয়ে কাঁদল। মা নীলা, তুমি রোজ বিকেলে মিমকে নিয়ে বারান্দায় বসবে। এই মেয়েটা তো সারাদিন চঞ্চল হয়ে ঘুরে, তোমার কাছে বসে একটু শান্ত হতে শিখবে। আম্মা, আমি কি গান পারি নাকি? আমি বরং ভাবির কাছ থেকে গান শুনবো আর আমের আচার খাবো। ভাবি, তুমি কাল থেকে আমাকেও গান শেখাবে কিন্তু। আমি তো তেমন কিছুই জানি না মিম, যতটুকু জানি তোমায় নিশ্চয়ই শোনাবো। আসলে গ্রামের পরিবেশটাই এমন যে আপনা আপনি গান চলে আসে গলায়। এই যে দেখো, কালকের ঝড়ে আমাদের মনে যে ভয়টা ছিল,
তা আজ এক নিমেষেই আনন্দের সুরে বদলে গেল। রুবেল, তুই তো চুপচাপ শুনছিলি, কিছু বলবি না? আমি আর কি বলবো দোস্ত, আমি ভাবছিলাম এই গ্রামটা কত সুন্দর। কাল রাতে যখন গাছ কাটছিলাম তখন মনে হচ্ছিল কত বড় বিপদ, আর এখন এখন মনে হচ্ছে সেই গাছটাই আমাদের আগুনের জ্বালানি আর বসার সুযোগ করে দিল রে। প্রকৃতির খেলা বোঝা বড় দায় রে, বড় দায়। হাবিব ভাই, আজ তবে আসি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঘরে গিয়ে একটু জিরোতে হবে, কাল ভোরে আবার খেতে যেতে হবে। ঝড়ে ধানের যেটুকু ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে হবে। আচ্ছা করিম ভাই, সাবধানে যেও। কাল সকালে আমিও আসছি তোমার সাথে, দুজনে মিলে আইলগুলো একবার দেখে আসবো। দাঁড়ান চাচা, আম্মা আপনার জন্য কিছু পিঠা বেঁধে দিয়েছেন, এগুলো নিয়ে যান। বাড়িতে ছেলে মেয়েরা খুব খুশি হবে। দীর্ঘজীবী হও মা, তোমার হাতের রান্নার মতো মনটাও খুব বড়। আসি তবে। জানেন তো, আমি আগে ভাবতাম শ্বশুর বাড়ি মানে একটা ভয়ের জায়গা, সারাক্ষণ আড়ষ্ট হয়ে থাকা। কিন্তু এই দুদিনের ঝড় বৃষ্টি আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। কি শিখলে? শিখলাম যে প্রতিকূল পরিবেশই মানুষকে মানুষের সবচেয়ে কাছে নিয়ে আসে। কালকে ঝড় না হলে হয়তো আমি আম্মার এত কাছে কখনোই আসতে পারতাম না, কিংবা আপনার এই দায়িত্বশীল রূপটা আমার দেখাই হতো না। তুমি ঠিকই বলেছ নীলা, সম্পর্কগুলো তো ঝড়ের মাঝেই পরীক্ষা হয়। শান্ত সমুদ্রে তো সবাই জাহাজ চালাতে পারে, আসল মাঝি তো সেই যে ঝড়ে হাল ধরে রাখে। আমি চেষ্টা করব এই বাড়ির হাল শক্ত করে ধরতে। এই গ্রাম, এই মানুষগুলো এখন আমার প্রাণের চেয়েও প্রিয়। ভাবি, তুমি আসার আগে বাড়িটা অনেক শান্ত ছিল। আম্মা সারাদিন গম্ভীর হয়ে থাকতো, আর আব্বা শুধু খবরের কাগজই পড়তো। কিন্তু এখন দেখো, বাড়িতে সারাক্ষণ কথার খই ফুটছে। তুমি আসার পর থেকে কেমন সবকিছু বদলে গেল। আসলে মিম, পরিবার হলো একটা মাটির প্রদীপের মতো। সবাই মিলে তেল আর সলতে দিলে তবেই তো আলো জ্বলে। আমি তো শুধু তোমাদের ভালোবাসার ভাগ নিতে এসেছি। নীলা, আমের আচারটা কি রোদে দিয়েছিলে? ঝড়ের দিনে ভিজে আমগুলো যদি ভালো করে না শুকোয় তবে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। জি আম্মা, আমি সকালেই বড় কুলায় করে ওগুলো টিনের চালে দিয়ে এসেছি, আর কয়েকটা রোদ পেলে একদম সুন্দর হয়ে যাবে। নীলাবা, দেখো করিম চাচা তোমার জন্য বিলের কই মাছ এনেছে। কাল নাকি তুমি বলেছিলে কই মাছ তোমার খুব পছন্দ। আরে হাবিব ভাই, আমাদের বাড়ির ছোট বৌমা আবদার করেছে, আর আমি আনবো না তা কি হয়? মা, এই নাও মাছ, কাল দুপুরে ভালো করে রেঁধো, কেমন? চাচা, আপনি কত কষ্ট করে মাছগুলো নিয়ে এলেন। আজ কিন্তু আমাদের সাথেই রাতের খাবার খাবেন। আমি এখনই মাছ করতে বসছি। বাহ, আজ তো দেখছি এলাহি আয়োজন। আমি তো ভাবলাম ঝড়ের পর সবাই খুব ক্লান্ত, তাই বাজার থেকে কিছু আনলাম না। কিন্তু এখানে তো দেখছি ভোজের প্রস্তুতি চলছে। তোমার এই গ্রামের মানুষের সাথে এত তাড়াতাড়ি সখ্যতা দেখে আমার খুব অবাক লাগে নীলা। আমি ভেবেছিলাম তুমি এখানে এসে হাঁপিয়ে উঠবে গো। যারা ভালোবাসতে জানে তাদের সাথে মিশতে সময় লাগে না। এই যে গরিব চাচা, রুবেল ভাই, এরা তো এখন আমার নিজের আপন মানুষের মতোই। এই নকশাটা দেখো নীলা, এটাকে বলে লতা পাতা নকশা। আমার শাশুড়ি আমায় শিখিয়েছিলেন, আজ তোমাকে শেখাচ্ছি, আর একদিন তুমি তোমার সন্তানদের শেখাবে। এভাবেই বেঁচে থাকে আমাদের পরিবারের ঐতিহ্য। আম্মা, এই শুয়ের প্রতিটি ভোরের সাথে
যেন একটা গল্প মিশে থাকে। ঝড়ের রাতে সেই শব্দ, করিম চাচার কুড়ালের ঘা, রুবেলের সাহস, সব যেন এই গাথার ভেতর অমর হয়ে থাকবে। ভাবি, তুমি কত সুন্দর করে কথা বলো। আমি যখন বড় হব না, আমিও তোমার মতো সুন্দর করে কথা বলবো, সুন্দর করে সংসার সামলাবো। শোনো সবাই, আমি ঠিক করেছি আগামী শুক্রবার আমরা সবাই মিলে নৌকায় করে ওপারের মেলায় যাব। রুবেলকেও বলেছি ওর নৌকাটা ঠিক করে রাখতে। সত্যি মেলায় যাব? আমি কখনো গ্রামের মেলা দেখিনি। হ্যাঁ মা, মেলায় খুব আনন্দ হয়। মাটির খেলনা, নাগরদোলা আর গরম গরম জিলাপি সব মিলিয়ে এক দারুণ ব্যাপার। নীলা, শুয়ে পড়বে চলো। কাল ভোরে আবার মিমকে গান শেখাতে হবে, আম্মাকে আচার বানাতে সাহায্য করতে হবে। অনেক কাজ তোমার, বুঝলে? অনেক কাজ। আমি ক্লান্ত নই, বরং ব্যস্ততাতেই আমি সুখ খুঁজে পেয়েছি। আমার মনে হচ্ছে সেই ঝড় বৃষ্টি, সেই রাত্রি আসলে আমাদের সবার মনের ধুলোবালি মুছে সাফ করে দিয়ে গেছে। সুখে থেকো মা, এই বাড়িটা আজ থেকে পুরোপুরি তোমার।